স্টান ভাই, মানুষের এই আগমন, এই পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, লাখো মানুষের এই পথ জাতীয় সংসদ ভবন থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, এবং স্লোগান দিতে দিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসব মানুষ তারা কিন্তু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের দিকে কিন্তু তারা যাচ্ছেন। এবং একটু যদি বলে রাখি যে মানুষ তারা মাথায় পতাকা, মুখে স্লোগান নিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের যাত্রাটা কিন্তু হচ্ছে। বলে রাখতে চাই যে এই যাত্রায় আসলে শুধুমাত্র যে রাজধানীবাসী একত্রিত হয়েছে তা নয়, এটি সারা দেশ থেকে আসা মানুষরা মূলত এখানে তারা এই একত্রিত হয়েছিলেন, এবং তাদের একটি কথা ছিল এই যে শরীফ ওসমান হাদির যে মৃত্যু, তার যে শহীদ, এই শহীদের যে মর্যাদা, সেই শহীদের মর্যাদা থেকে তার যে রক্ত, সেই রক্ত তারা কিন্তু বৃথা যেতে দেবেন না। এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে এই যে ভারতীয় আধিপত্য বা বাংলাদেশের ঐক্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে যেসব বিষয় আছে, সবগুলোকেই যেন তারা এখান থেকে কোনোভাবে ছাড় দিতে চাবেন না। এবং এইসব বিষয় নিয়ে মূলত তারা কিন্তু আজকে এই কেন্দ্রীয় অর্থাৎ জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেই দক্ষিণ প্লাজায় কিন্তু তারা জমায়েত হয়েছিলেন। এবং তারা যেটি বলছেন যে এই যে শরীফ ওসমান হাদিকে যে গুলি করা হলো, সেই শুটাররা আজ কোথায় আছে, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়ালি তারা কিন্তু কোনো বক্তব্যই জানাননি। এবং সেই বিষয়ে কিন্তু শরীফ ওসমান হাদির যে সংগঠন অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু জানিয়েছেন যে এটি কেন হচ্ছে, এবং এই বিষয়ে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা আশা প্রকাশ করেছেন যে দ্রুত সময়ের ভিতরে, এবং তারা আলটিমেটামও দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে কিন্তু এই যে শুটার তারা আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে, সব বিষয় মিলে কিন্তু তারা জানতে চান। এবং তাকে যেখানে থাকুক না কেন তাকে দেশে এনে বা বিচারের যে আওতায়, সেই বিচারের আওতায় কিন্তু আনার যে দাবি, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। শুধুমাত্র তিনি এই দাবি জানাননি, এখানে আসা লাখো মুসল্লি, লাখো সাধারণ মানুষ, লাখো আন্দোলনকারীরা তারা কিন্তু এই দাবিগুলো কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই দাবি থেকে কিন্তু এই মুহূর্তে আসলে তারা শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন, শাহবাগে তারা অবস্থান নেবেন, এবং শহীদ শরীফ ওসমান হাদির যে সমাহিত করা হবে, সেই সমাহিত স্থলে তারা যাবেন, এবং সেখানে গিয়ে তারা তাদের যে অবস্থান, তাদের যে শেষ যে বিদায়, সেই বিদায়টি কিন্তু আসলে তারা জানাবেন। এখানে আমরা অনেককেই আসলে দেখতে পাচ্ছি, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু কথা বলবেন যে আপনারা কোথায় যাচ্ছেন, বা আমরা এখন শাহবাগে যাচ্ছি। শহীদ ওসমান হাদিকে যে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে যেখানেই, এই দুনিয়ার যেখানেই থাকুক না কেন, ভারত থাকুক আর যেখানে থাকুক, তাদেরকে চিনিয়ে আনতে হবে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে উপর আমরা আস্থা রাখতেছি। আপনারা যেইভাবে হোক তাদেরকে ধরে আনবেন ইন্ডিয়া থেকে। একটু আরেকজনের সাথে কথা বলেছে, একটু আপনি বলবেন যে আসলে কেন এখানে চেয়েছিল একটা হাদিকে নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু আজকে এই জালেমদের দেখা উচিত। কত লক্ষ লক্ষ হাদি আজকে বলা হচ্ছে, হাদিরা কখনো মুছা যায় না, হাদিরা ঘরে ঘরে জন্মায়। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যতদিন দিকে থাকবে, হাদিরা ততদিন পর্যন্ত লড়াই করে যাবে, হাদিরা শহীদ হবে, হাদিদের রক্ত লাল হবে, তবু এ বাংলার মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভারত বা আধিপত্যরা ভাবছে এক হাদিরে মারা যাওয়ার পর আর হাদি হবে না, এক হাদি মারা যাওয়ার পর লক্ষ লক্ষ হাদি। আমরা দেখতে পাচ্ছি যে কফিন মিছিল হচ্ছে, একটি কফিন নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই কফিনটি আসলে প্রতীকী কফিন হিসাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের এই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে একটি কফিন নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে, এবং কেন্দ্রীয়
মসজিদে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ রয়েছে সেই মসজিদে আসলে পাশেই শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে এবং সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে হাজার লাখো মানুষ তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ শাহবাগ এলাকার দিকে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। আমরা যেটি কিছুক্ষণ আগে জানার চেষ্টা করছিলাম যে এসব মানুষের যে আগমন, এই আগমন শরীফ ওসমান হাদির যে শহীদ হওয়া, সেই শহীদ হওয়ার অনুপ্রেরণা থেকেই আসলে তাদের এই এখানে আসা এবং তাকে তার যে রক্ত, সেই রক্তে বৃথা না দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির কথাই কিন্তু তারা বলছিলেন। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে তার আগে যখন জানাজা হচ্ছিল, জানাজার আগ মুহূর্তে আসলে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন জাবের অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। এরপরে আমরা দেখি যে তার ভাই, বড় ভাই, তিনিও বক্তব্য রাখেন এবং তাদের যে বক্তব্য এবং সেই বক্তব্যের মাধ্যমে আসলে দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বর বিষয়ে কিন্তু তারা বারবার কিন্তু বলেছেন। এই মুহূর্তে আপনাদের রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি লাখো মানুষের যে ঢল, লাখো মানুষের যে যাত্রা, শাহবাগের দিকে যে যাত্রা, সেই যাত্রার চিত্রটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাথায় জাতীয় পতাকা, মাথায় টুপি এবং হাতে জাতীয় পতাকা নিয়ে তারা দেশের সার্বভৌমত্বের যে একটি কণ্ঠ ছিল, সেই কণ্ঠকে বিদায় জানাতে এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন, হাদির রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেব না, এমন স্লোগানের মধ্য দিয়ে আসলে এই যে যাত্রা, সেই যাত্রাটা কিন্তু তারা করছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এবং দেখতে পাচ্ছেন যে লাখো মানুষের যে ঢল, সেই ঢল এই মুহূর্তে শাহবাগের দিকে। শহীদের রক্ত বৃথা যেতে দেব না, এমন সব স্লোগানের মধ্য দিয়েই মানুষের এই মুহূর্তে যাত্রা। একদিকে পথ একটি, শাহবাগ, এবং তারা যেটি বলছিলাম এর আগে যে তার যখন জানাজা অনুষ্ঠিত হয় তার আগে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য রাখছিলেন এবং সেখানে বেশ কিছু বিষয় কিন্তু তিনি কথা বলেছেন। বিশেষত তিনি যেটি জানিয়েছেন যে এই যে হাদির যে রক্ত, সেই রক্তের বৃথা না যেতে দেওয়া এবং তার যে বিদায় বলা হচ্ছে সেই বিদায় নাই, তাকে অনুপ্রেরণা করে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেখানে বক্তব্য রেখেছেন তার ভাই এবং আবেগঘন এক পরিবেশ সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং তার ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি বলছিলেন যে তার ভাই এদেশের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য লড়েছেন, কথা বলেছেন, বলিষ্ঠ কণ্ঠ, উচ্চ স্বরে
রেখেছেন এবং এরপরে তিনি যেটি জানিয়েছেন যে 5 আগস্টের আগ থেকেও তিনি এই যে দেশের যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব বিষয় কিন্তু তারা তার যে বলিষ্ঠ কণ্ঠ সেটা কিন্তু ছিল এবং 5 আগস্টের পরেও সেই কণ্ঠ বরাবরের মতোই উচ্চ স্বরে ছিল এবং সেই উচ্চ স্বরের সহ্য না হয়ে এক পক্ষ তাকে ঘায়েল করার চেষ্টা করেছিল এবং সেই ঘায়েল আসলে কতটুকু সফল হয়েছে সেটি এখন প্রশ্ন। এক হাদি গেছে, হাজারো হাদি, লক্ষ হাদি তারা এই মাটিতে জন্ম নিয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে। এখানে আসা সাধারণ মানুষ যারা এসেছেন তারা কিন্তু এটি বলছেন। বাংলাদেশের ইতিহাসে যে যতগুলো জানাজা অনুষ্ঠিত হয়েছে সেই জানাজায় এটি একটি সাক্ষী হবে, সেটি আসলে এখানে যারা এসেছেন তারা আসলে সেটি বলছেন। এবং একটি বিষয় যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কারওয়ান বাজার, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট পুরো এলাকা কিন্তু যানজটে অবস্থায় রয়েছে। মানুষের যে পথ, সে পথ কিন্তু স্থবির হয়েছে। একটু দেখাতে চাই, কারওয়ান বাজারের দিকে যে পথটি গেছে সেই পথটি আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে গতিপথ, সাধারণ মানুষের যে পায়ে হাঁটা, সেই পায়ে হাঁটার যে দ্রুততম ছিল, সেই দ্রুততম জায়গাটি আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে কিছুটা স্থির হয়ে যাচ্ছে কারওয়ান বাজারের পথের দিকে। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, সেই জায়গাতে আসলে মানুষ এই মুহূর্তে স্থবির হয়ে গেছে, কেননা মানুষের যে যাত্রা সেটি আসলে এতটাই পথ হয়েছে, এত মানুষ হয়েছে যেখানে কিনা মানুষ এখন শাহবাগের পথে আসলে আটকে গিয়েছে। অর্থাৎ যেটি বলার চেষ্টা করছিলাম যে পুরো রাস্তা এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সংসদ ভবনের যে রাস্তা, পুরো রাস্তায় কিন্তু এই মুহূর্তে মানুষ আর মানুষ। যে মানুষ ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই মানুষ তিল ধরার ঠাঁই ছিল না সেখানে। শেষ পর্যন্ত সেই মানুষগুলো দাঁড়িয়েছিল মানিক মিয়া এভিনিউয়ের পুরো পথ এবং মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি আশপাশের যে পথটি ছিল সেই পথ থেকে মানুষ শরীফ ওসমান হাদির যে জানাজা, সেই জানাজা আসলে অংশগ্রহণ করেছিল। এবং আবারও যদি বলে রাখি যে তার জানাজায় অংশ নিতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের হাতে যে বাংলাদেশের যে পতাকা, মানুষের মাথায় যে বাংলাদেশের পতাকা, মানুষের মাথায় টুপি পরিধান করে এই যে সংসদ ভবনের দিকে যে আগমন, সেই আগমনটি আমরা কিন্তু দেখেছি এবং এখন সেই একই অবস্থায় তারা শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। বলে রাখতে চাই, শরীফ ওসমান হাদি গত 12ই ডিসেম্বর নির্বাচনে প্রচারণা করতে পল্টনের বক্স কালভার্ট রোডে গিয়েছিলেন এবং নির্বাচনে প্রচারণা করে তিনি যখন অটোতে চড়ে, অর্থাৎ ইজি বাইকে বা রিক্সায় চড়ে তিনি যখন অন্যত্র যাচ্ছিলেন, ঠিক তখনই পাশ থেকে এক মোটরসাইকেল আরোহী সহ মোটরসাইকেল ড্রাইভার, অর্থাৎ টোটাল 2 জন সেই মোটরসাইকেলে এসে তার মাথা বরাবর গুলি চালান। আসলে সেটি তার মাথা ছিল না, সেটি ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের মাথা। এবং সেই যে গুলি করার প্রেক্ষাপট, সেখান থেকে আমরা দেখতে পাই যে মানুষের যে কণ্ঠ, সেই কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই শরীফ ওসমান হাদি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নয়, শুধুমাত্র একটি পক্ষের মানুষের নয়,
এটি বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে হত্যা করার যে চেষ্টা, সেই চেষ্টা আসলে সেটি প্রমাণ করে, এমনটি কিন্তু বলেছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবং যেটা বলছিলাম যে তাকে যখন গুলি করা হয় তখন তাকে তার যারা সহযোদ্ধারা ছিলেন তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল যেটি রয়েছে সেখানে তাকে ভর্তি করা হয়। এবং সেখানে ভর্তি করার পর আমরা যেটা দেখতে পাই যে তার যে উন্নত চিকিৎসা, সেই উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে আসলে নেওয়া হয়। এবং সেই এভারকেয়ার হাসপাতাল থেকে আসলে পরিবারের যে সিদ্ধান্ত, তারা জানান যে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। এবং সব সিদ্ধান্ত আসলে পরিবারের সাথে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একেবারে পুরো বিষয়টি কিন্তু তত্ত্বাবধান করেছেন। এবং তার তত্ত্বাবধানে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং এরপরে সেখান থেকে আমরা দেখতে পাই যে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতাল যেটি সেখানে নেওয়া হয়। এবং এরপরে যেটি দেখতে পাই যে সেখানে আসলে গতকাল রাতে অর্থাৎ গতকাল রাতে রাত 10টার পরবর্তী সময় আসলে তিনি তার জীবনের যে শেষ নিঃশ্বাস, সেই শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন। এবং এই খবরটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েন। এবং সেই ক্ষুব্ধের জায়গা থেকে আমরা দেখতে পাই যে শাহবাগ, কারণ বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে কিন্তু তারা অবরোধ করেন, সেখানে স্লোগান ধরেন। এই যে শরীফ ওসমান হাদী, তার যে মৃত্যু, সেটির যে বিচার, সেই বিচার দাবি করেন। এবং তারা সেই খুনিরা যেখানে থাকুক না কেন তাদেরকে যেন এই দেশে এনে তাদের যে বিচার, সেই বিচার যেন দ্রুত সময়ের ভিতরে করা হয়, সেই দাবিগুলো কিন্তু তৎক্ষণাৎ জানানো হচ্ছিল। এবং এর আগেও কিন্তু এইসব দাবি নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতীয় যে হাই কমিশন, সেই হাই কমিশন বরাবর কিন্তু একটি মার্চ করা হয়েছে, সেটি জুলাই মঞ্চের পক্ষ থেকে। এবং সেটি বলছিলাম যে তার যে বিচারের দাবি, সেই বিচারের দাবিতে গতকাল রাতে সারা রাত কিন্তু সেখানে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে গেছেন। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে শাহবাগ এলাকায় তারা অবরোধ করেছিলেন এবং এক পর্যায়ে তারা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই ডেইলি স্টারের অফিস, সেই অফিসে আক্রমণ করা হয়। এবং প্রথম আলোর যে অফিস, সেখানে বিক্ষুব্ধ মানুষ তারা সেখানে আক্রমণ করেন। এবং এছাড়া বিভিন্ন এলাকাতে কিন্তু এইসব যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যারা রয়েছেন, এখানে মানুষ যারা রয়েছেন, এক পাশ ধরে তারা আসলে এগোচ্ছিলেন, কিন্তু পথ যখন স্থির হতে চলছে ঠিক তখনই কিন্তু তারা অন্য পথ অর্থাৎ পরবর্তী যে সাইডটি রয়েছে সেই পথটি কিন্তু ধরে কিন্তু তারা দ্রুততম সময়ের ভিতরে তারা শাহবাগে পৌঁছাতে চায় এবং সেখানে কিন্তু তারা যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছেন। এবং বিপরীত পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ এ পথে যারা চলাচল করেন নিয়মিত এবং নানা প্রয়োজনে যারা এ পথ চলাচল করেন, সে পথটি আসলে এই মুহূর্তে কিছুটা স্থবির হয়ে রয়েছে। এবং শুধুমাত্র এই পথ নয়, পুরো রাজধানী কিন্তু আজ স্থবির হয়ে পড়েছে, কেননা বাংলাদেশের যে সার্বভৌমত্বের যে কণ্ঠ, সেই কণ্ঠ আসলে স্থবিরতা দেখিয়েছে এবং সেই কণ্ঠ আজ চিরতরে বিদায় নেবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের পাশাপাশি এখানে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আমরা দেখছিলাম যে এখানকার যে
যান চলাচল সেটি কিছুটা স্থবির হয়ে পড়েছে। এই মুহূর্তে আপনাদের সেই চিত্রটি ফার্মগেট এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে আপনাদের সরাসরি ফার্মগেট এলাকা থেকে আসলে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। এই জনতার স্রোত শাহবাগের দিকে যাচ্ছে। ওসমান হাদির যে দাফন, এরপর তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে জানা যায় যারা জড়ো হয়েছেন সবাইকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে শাহবাগমুখী হয়, শাহবাগে গিয়ে জড়ো হয়, সেই জন্য কিন্তু সবাই শাহবাগের দিকেই রওনা দিয়েছেন। আপনারা দেখছেন ফার্মগেটের যে চিত্র রয়েছে, আমরা কিন্তু দেখাচ্ছি কালের কণ্ঠে সরাসরি যুক্ত আছেন। আপনারা দেখছেন যারা যুক্ত আছেন কালের কণ্ঠের সাথে, এই মুহূর্তে আপনারা দেখছেন ফার্মগেটের যে চিত্র রয়েছে, জানা যায় যারা অংশ নিয়েছেন তারা সবাই শাহবাগের দিকে জড়ো হচ্ছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হয়েছে, এরপর যে নির্দেশনা, সেই নির্দেশনার পরই হচ্ছে জানা যায় যারা এসেছেন সবাই কিন্তু শাহবাগের দিকে রওনা হয়েছে, সেখানেই জড়ো হবেন। ইনকিলাব মঞ্চ থেকে তাদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সরাসরি আমরা যুক্ত আছি। আপনাদেরকে জানাতে চাই শহীদ ওসমান হাদির যে সম্পর্কে আরও কিছু যদি বলি, সেটি হচ্ছে তার সম্পর্কে যদি বলি, জ্ঞান দেব জান দেব জুলাই দেব না, এমন স্লোগানে প্রতিজ্ঞা নিয়েছিলেন শরীফ ওসমান হাদি। জুলাইকে বাঁচিয়ে রাখতে অভ্যুত্থানের পর তৈরি করেন ইনকিলাব মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম। আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে নিয়ে সংস্কার, বিচার ও ভারতীয় আগ্রাসন, জুলাই তৈরি কোনো আকাঙ্ক্ষাতেই ছাড় দেননি তিনি। বিনিময় জীবনটাই শেষ দিতে হলো এই বিপ্লবী তরুণকে। তার এই জানাজায় আজকে জনতার ঢল নেমেছে। আপনারা দেখেছেন জানাজাতে যে অংশ নিয়েছেন, ঢাকার রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকেও মানুষ এসেছেন
জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে হচ্ছে জানাজা সম্পন্ন হয়েছে। চারপাশ হচ্ছে লোকে লোকারণ্য, আপনারা দেখছেন সেখান থেকেই কিন্তু যে মানুষজন যারা অংশ নিয়েছেন তার জানাজায় সবাই কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন, সেখানেই জড়ো হচ্ছেন। বর্তমানে আপনারা দেখছেন যে মানুষের স্রোত রয়েছে, কালের কণ্ঠে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে স্রোত রয়েছে সেই স্রোতেই কিন্তু জানান দিচ্ছে যে এত মানুষ জড়ো হয়েছেন শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজায়। তারা এখন ইনকলাব মঞ্চের যে আহ্বান সেই আহ্বানে কিন্তু শাহবাগে গিয়ে জড়ো হবেন, সেখান থেকে হয়তো কোনো নির্দেশনা দেয়া হবে। দর্শক আপনাদেরকে জানাতে চাই শহীদ ওসমান শহীদ শরীফ ওসমান বিন হাদি তার সম্পর্কে আরও বিস্তারিত। তিনি মূলত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যে আছে সেই লড়াই কিন্তু তার আজকে যে এই যে মৃত্যু হয়েছে এবং জানাজায় জানাজা শেষ হয়েছে, শেষ পর্যন্ত দাফনও সম্পন্ন হয়েছে। আপনারা জানেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তারই পাশে হচ্ছে শহীদ শরীফ ওসমান বিন হাদির মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। সেখান থেকে কিন্তু শাহবাগে তাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী তাদেরকে জানানো হয়েছে যে শাহবাগে যেন জড়ো হন। সেই জায়গা থেকে আপনারা দেখছেন কালের কণ্ঠের বর্তমান অবস্থা যে আসলে জনতার যে স্রোত সেদিকেই যাচ্ছে, শাহবাগের দিকেই আপনারা দেখতে পাচ্ছেন। এই বর্তমানে হচ্ছে ফার্মগেট অতিক্রম করে তারা এখন শাহবাগের দিকেই যাচ্ছেন, জনতার স্রোত কিন্তু সেদিকেই এগোচ্ছে। দর্শক আপনাদেরকে যদি আরও জানাতে চাই সেটি হচ্ছে সবাই যখন মৃত্যুকে ভয় পায় তখন হাসতে হাসতেই আল্লাহর কাছে পৌঁছাতে চেয়েছেন হাদি। গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ 6 দিন জীবন মৃত্যুর লড়াই শেষে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ওসমান হাদির জন্ম ঝালকাঠির নলছিটিতে, তার বাবা মাদ্রাসার শিক্ষক, তিনিও ঝালকাঠির নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছেন। তার সম্পর্কে যদি আরও বলি যে বিপ্লবী তরুণ, তার যে পেছনে ফেলে আসা যে গল্প সেই গল্পের বিষয়গুলো যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে আপনারা অবশ্যই চমকে যাবেন যে এই তরুণের এত এত অর্জন। সেই জায়গা থেকে আপনাদেরকে আরও জানাতে চাই আজকের যে জনসমাগম সেটি কিন্তু জানান দিচ্ছে শহীদ শরীফ ওসমান বিন হাদি মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছেন। দর্শক আরও যদি বলি তিনি হচ্ছে ঝালকাঠির যে নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে সেখানেই পড়াশোনা করেন, পরে 2010-11 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সবশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতাও করেছেন। দর্শক আপনারা দেখছেন জনতার স্রোত, যদি বলি এই জনতার স্রোত শাহবাগে গিয়েই থামবে। ইনকলাব মঞ্চ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী জানাজার পরপর কিন্তু যারা এসেছেন, যারা জানাজায় অংশ নিয়েছেন সবাই কিন্তু শাহবাগে জড়ো হবেন। হয়তো সেখান থেকে কোনো ঘোষণা আসতে পারে, এমনটা হতে পারে, সেজন্যই হয়তো তারা সবাই সেখানে জড়ো হচ্ছেন শাহবাগে। তার যে দাফন সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। আপনারা জানেন শহীদ ওসমান বিন হাদি সম্পর্কে আপনাদেরকে বলছিলাম যে আসলে তার যে অর্জন সেই জায়গা থেকে সেই অর্জনের বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। তিনি 2010-11 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, সেখান থেকে পড়াশোনা শেষ করেছেন। এরপর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে স্কলার্স সেখানে তিনি শিক্ষকতা করেছেন। শিক্ষা জীবন থেকেই রাজনৈতিক সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন এই তরুণ বিপ্লবী যিনি আজ আমাদের মাঝে নেই। সেটি আপনারা দেখছেন, তার জন্য জনতার স্রোত নেমে এসেছে রাজধানীতে এবং এই স্রোত কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এই স্রোত এগিয়ে যাচ্ছে। আপনার কালের কণ্ঠের যে স্ক্রিন আছে সেখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই স্রোত এগিয়ে যাচ্ছে ফার্মগেট থেকে সরাসরি শহীদ মিনার। সেটিকে ঘিরে মানুষের যে পথ, সংসদ ভবন থেকে যে শাহবাগের দিকে যে পথ, সেই পথটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের আরেক সহকর্মী রয়েছে শাহবাগে এবং সেখান থেকে আবার যুক্ত হবে এবং এই মুহূর্তে আসলে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমাদের আরেক সহকর্মী রয়েছে শাহবাগ এলাকায়। হইল না।